ইনকিলাব মঞ্চের শহীদি শপথ, হত্যার বিচার ছাড়া রাজপথ না ছাড়ার ঘোষণা। সরকারের ব্যর্থতায় আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে বলছেন ফখরুল। এদিকে হাতির পরিবারের নিরাপত্তায় গানম্যান ও অস্ত্রের লাইসেন্স পাচ্ছেন বোন। জানাবো তারেক রহমানের সংবর্ধনায় 50 লাখ মানুষের সমাগম হবে বলছেন রিজভী। এবং সর্বশেষ জানাবো তারেক রহমানের প্রত্যাবর্তন, শাহজালাল 24 ঘন্টা যাত্রী ছাড়া প্রবেশের নিষেধাজ্ঞা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। ইনকিলাব মঞ্চের শহীদি শপথ, হত্যার বিচার ছাড়া রাজপথ না ছাড়ার ঘোষণা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের আগ পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়ে শহীদি শপথ করেছে সংগঠনটি। রাজধানীর শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এই শপথ বাক্য পাঠ করান। শপথে আবদুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদির রক্তের শপথ, এই রক্ত বৃথা দিতে দেব না। যে হাত তাকে হত্যা করেছে, যে শক্তি এই হত্যা ষড়যন্ত্রের পেছনে রয়েছে, যে আধিপত্য এই দেশকে দাস বানাতে চায়, তার বিরুদ্ধে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাব। এই বাংলার জমিনে যে আধিপত্যবাদ জেঁকে বসেছে তা সমূলে উৎপাদন করব। তিনি বলেন, ভয়, লোভ ও আপোষের রাজনীতি আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। কোনো ভয় এবং লোভ আমাদের এই লড়াই থেকে পিছপা হতে দেবে না। আমরা শপথ করছি, শহীদ ওসমান হাদির হত্যা দ্রুততম দৃষ্টান্তমূলক বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো, লড়াইয়ে থাকবো, পিছু হটবো না, এক চুলও নড়বো না। তিনি আরো বলেন, আমরা শপথ করছি শহীদ ওসমান হাদির স্বপ্নের ইনসাফ ভিত্তিক, সার্বভৌম ও মর্যাদাশীল একটি নতুন বাংলাদেশ গড়ব, যেখানে শাসক জনগণের কাছে জবাবদিহি করবে, বিচার নিশ্চিত করবে, গুম, খুন ও হত্যা বন্ধ করবে। শপথে জাবের আরও বলেন, এই শপথের ব্যত্যয় ঘটানোর চেয়ে মৃত্যুই আমাদের কাছে সহজতার। শাহাদাতের তামান্না নিয়ে আমরা বেঁচে থাকতে চাই, কারণ রক্তের ওপর দাঁড়িয়ে নীরবতা মানেই বিশ্বাসঘাতকতা। শরীফ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত, ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য, ইনসাফ কায়েমের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম চলবে। উল্লেখ্য, 12 ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ পড়ে নির্বাচনী প্রচারণা শেষ করেন শহীদ ওসমান হাদি। এরপর সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে ওই দিন দুপুর 2:20 হাদিকে বহনকারী অটোরিকশা পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশন শেষে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তিনি মারা যান। এদিকে হাদিকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে 14 ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যা চেষ্টা, বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে স্বেচ্ছায় গুরুতর আঘাত, দুষ্কর্মের সহায়তার অভিযোগ আনা হয়। হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। সরকারের ব্যর্থতায় আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে বলছেন ফখরুল। বাংলাদেশ এখন একটা ট্রানজিশন পিরিয়ডে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যে ভয়াবহ ফ্যাসিস্ট শাসন আমাদের মূল্যবোধ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল, সেই ফ্যাসিস্ট শাসন থেকে বেরিয়ে এসে এখন একটা নির্বাচনের দিকে যাচ্ছি। সেই নির্বাচনের পরে নির্বাচনী সরকার এবং সংসদ দেশ ও জাতিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে, সেই প্রত্যাশা আমরা করি। বেলা 12টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ফখরুল আরও বলেন, এরই মধ্যে দেখা যাচ্ছে কিছু সংখ্যক ব্যক্তি ও মহল এই পরিবর্তনকালীন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্কর চক্রান্ত করছে। আজকে আবারও আমি সেই ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ হওয়া ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবর্তনকালীন প্রক্রিয়ার সময় সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে বলে উল্লেখ করে ফখরুল বলেন, আমাদের প্রত্যাশা ছিল ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার অত্যন্ত এই কয়েকটা মাস তাদের যোগ্যতার পরিচয় দেবেন এবং দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করবেন। 2026 সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেওয়া অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, কিন্তু নির্বাচনকালীন যে পরিবেশ তা তৈরির জন্য তাদের আরও সচেতন ও ইতিবাচক এবং কার্যকরী ভূমিকা পালন করা দরকার। আমরা আশা করি তারা নির্বাচন যে সুষ্ঠু হয় সেদিকে মনোযোগ দেবেন। হাদির পরিবারের নিরাপত্তায় গানম্যান ও অস্ত্রের লাইসেন্স পাচ্ছেন বোন।
ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির পরিবারের নিরাপত্তা জোরদারে বিশেষ উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই অনুযায়ী ওসমান হাদির এক বোনকে ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স ও একজন গানম্যান দেওয়া হবে। পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশি সুরক্ষা নিশ্চিত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের একাধিক সূত্র থেকে এই তথ্য জানা যায়। জুলাই আন্দোলনে যোদ্ধা, সমন্বয়ক, সংসদ সদস্য প্রার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে আন্দোলনের সম্মুখ সারিতে থাকা একাধিক ব্যক্তিকে ইতিমধ্যে গানম্যান দেওয়া হয়েছে এবং অস্ত্রের লাইসেন্স প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা যায়। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো থেকে আরও জানা যায়, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের তথ্য উঠে এসেছে। বিশেষ করে জুলাই আন্দোলনে যোদ্ধারা গত বছরের 5ই আগস্টের পর থেকেই ধারাবাহিক হুমকির মুখে রয়েছেন। গোয়েন্দা সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের পলাতক নেতাকর্মীরা দেশে ও বিদেশ থেকে জুলাই আন্দোলনে যোদ্ধাদের হুমকি দিয়ে আসছে। এসব হুমকির লক্ষ্যবস্তু ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। সূত্র থেকে আরও জানা যায়, ওসমান হাদির হত্যাকাণ্ডের আগে দীর্ঘদিন ধরে বিদেশি নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। গত 12ই ডিসেম্বর জুম্মার নামাজের পর দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা যান তিনি। তার হত্যাকাণ্ডের পর পরিবারটির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হলে সরকার দ্রুত এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে। তারেক রহমানের প্রত্যাবর্তন, শাহজালালের 24 ঘন্টার যাত্রী ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা। ঢাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে 50 লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে রাজধানীর 300 ফিট এলাকায় নির্মিত অভ্যর্থনা মঞ্চ পরিদর্শন শেষে তিনি কথা বলেন। রিজভী বলেন, আগামী 25শে ডিসেম্বর তারেক রহমান আসবেন। আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে লোক আসা শুরু হয়েছে। সুতরাং 25শে ডিসেম্বর এখানে মানুষের মহামিলন ও মহামেলায় পরিণত হবে। এ ব্যাপারে আমরা নিশ্চিত যে জনসমাগম হবে তাদের সংবর্ধনা নেওয়ার পর তার মা দেশনেত্রী খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন, আজকে হাসপাতালে চিকিৎসাধীন, তাকে দেখে তিনি বাসায় যাবেন। তিনি আরও বলেন, নিরাপত্তার প্রথম দায়িত্ব সরকারের, এরপর দলের। এদিকে দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির সর্বস্তরে আনন্দ জোয়ার বইছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসায় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা দেখা দিয়েছে। সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে স্লোগান ও প্লাকার্ড হাতে বিএনপির নেতাকর্মীরা মঞ্চ পরিদর্শনে আসছেন। তারা জানান, নেতাকে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ সময় মঞ্চের সামনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও টহল দিতে দেখা যায়। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দফায় দফায় গাড়িতে করে সেনাবাহিনীর বিভিন্ন টিম মঞ্চ এলাকা দর্শন করেছেন। তারেক রহমানের প্রত্যাবর্তন, শাহজালালে 24 ঘন্টার যাত্রী ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা। আগামীকাল বুধবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ছাড়া সহযাত্রী ও ভিজিটরের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালকের এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে বিমানবন্দর দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।